২৪ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও রাজপথে নেমেছিলেন। পুলিশের দমন পীড়নের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তারা। নিপীড়ন বিরোধী সেই শিক্ষকরা বলছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং বৈষম্যমুক্ত দেশ গড়তেই জুলাই আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছিলেন তারা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংগঠকদের কর্মকাণ্ডে তারা চরম হতাশ। শিক্ষকদের মূল্যায়ন, অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে নতুন ছাত্র নেতৃত্ব। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চারদিকে তখন শুধু ভয় আর আতঙ্ক। মুখ খুললেই ক্ষমতাসীনদের নিষ্ঠুর দমন পীড়ন। আন্দোলন দমনের নামে একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারকীয় তাণ্ডব চালায় ছাত্রলীগ। কিন্তু আওয়ামী লীগের সেই চালও ব্যর্থ। আন্দোলন দমনের শেষ চেষ্টা হিসেবে 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অঙ্কুরেই একটা আন্দোলনের মৃত্যুর অপেক্ষা। ঠিক তখনই বিবেকের তাড়নায় প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। 17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে দমন পীড়নের প্রতিবাদ জানান তারা, যা শিক্ষার্থীদের আন্দোলনকে দারুণভাবে উজ্জীবিত করে। সেই থেকে জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে ছিলেন এই শিক্ষকরা। ওবায়দুল কাদের সাহেবরা, আপনারা লাঠি ধরিয়ে নিয়েছেন ছেলেদের মধ্যে। আমরা সুস্পষ্টভাবে বলবো, এইটা আপনারা মস্ত বড় অন্যায় করেছেন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত মানার কোনো কারণ নাই। কেন এই আন্দোলনের সাথে শিক্ষকদের সম্পৃক্ততা? রাজনৈতিক উদ্দেশ্য নাকি নিতান্তই বিবেকবোধ? ছাত্রলীগের নির্মম হামলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে যে ছবিগুলো আসছিল, তারপর 16 তারিখে সম্ভবত ওই যে আবু সাঈদের মৃত্যু, এই ঘটনাগুলো আমরা কোনো আন্দোলন করতে যাইনি, আমরা বিশেষ করে নিপীড়নের প্রতিবাদ জানাতে এসেছি। শিক্ষার্থীদের এই নিরাপত্তাহীনতার দিনের শেষে আমাদেরকেও তো নিরাপত্তাহীন করেছে। আমি মৃত্যু হুমকি পেয়েছি। সেই সময় যিনি প্রক্টর ছিলেন, উনি যে আচরণ আমার সাথে করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার সাথে না, আমরা যারা মূলত স্রোতের বাইরে থাকতে গিয়েছি, তারাই কিন্তু এই ধরনের ঘটনার শিকার হয়েছে। ভয়ঙ্কর সেসব দিনের কথা মনে করে এই শিক্ষকরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করে নয়, বরং নিজেদের মতো করে কর্মসূচি ঠিক করতেন তারা। দাবি করেন, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আন্দোলন শুরুর পরই সমন্বয়কদের অনেকের সাথে তাদের পরিচয়। আন্দোলনকারী ওরা তো আমাদের শিক্ষার্থী, খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় আলাপ হতো, কথা হতো, নট নেসেসারিলি এটা খুব প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল। প্রাতিষ্ঠানিক মানে রাজনৈতিক প্রতিষ্ঠানগত কোনো সম্পর্ক না। শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই ছিল। সেই ক্ষেত্রে তারা হয়তো কখনো কখনো বিভিন্ন বিষয়ে আলাপ করতো, পরামর্শ চাইতো। তখন আমাদের শিক্ষকদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখাটা খুব মুশকিল ছিল। আর ছাত্র সমন্বয়কদের সাথে আসলে সত্যি কথা বলতে কি ওরকমভাবে সরাসরি সবার যোগাযোগ ছিল না। 2-1 থাকতে পারে, বাট সেটাও খুব ইনসিগনিফিক্যান্ট। অভ্যুত্থান পরবর্তী 2 বছরের বাংলাদেশ নিয়েও এই শিক্ষকদের মধ্যে আছে হতাশা। তারা বলছেন, ক্ষমতার বদল হয়েছে ঠিকই, কিন্তু পুরনো বিভাজন এখনো রয়ে গেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের কর্মকাণ্ড নিয়েও হতাশ তারা। বিশেষ করে এনসিপি গঠন ও তাদের জোটের রাজনীতি নিয়েও আছে প্রশ্ন। তরুণ নেতৃত্ব একটা স্বপ্ন দেখবে, তারা মাঠে ঘাটে রাজনীতি করে করে আস্তে আস্তে 10-15 বছর অপেক্ষা করে তারা একটা রাজনীতিকে পরিণত হয়ে তারপর ক্ষমতায় আসবে। কিন্তু আমি দেখলাম যে তারা এত ক্ষমতার স্বাদ পেয়ে সে ক্ষমতার হারাতে চাচ্ছে না, এবং অর্থের স্বাদ পেয়ে অর্থ হারাতে চাচ্ছে না। ফলে এই দলটি একটা খুব দ্রুত তার রাজনৈতিক ক্যাপিটাল হারিয়ে শেষমেশ একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাদের জোট করতে হলো নির্বাচনে যাতে ক্ষমতায় টিকে থাকার জন্য। নিপীড়ন বিরোধী শিক্ষকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বার্থের দ্বন্দ্বে ব্যস্ত হয়ে পড়েছে সব রাজনৈতিক শক্তি, যেমনটা হয়েছিল 90-এর অভ্যুত্থানের পর। বারবার শুধু মানুষই ঠকেছে, দেশ কিংবা রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত কোনো সংস্কারই হয়নি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।